রিফাত, এই মশাগুলোকে শিক্ষিত, একেবারে সুশৃঙ্খলভাবে কেউ ধরে আসছে কামড়াতে। একটা যাচ্ছে তো আরেকটা ল্যান্ড করছে। মডেল টাউনের মশা তো একটু ডিসিপ্লিন তো থাকবেই। তুই এক কাজ কর, মশার দিকে কনসেন্ট্রেট না করে তুই খাওয়ার দিকে কনসেন্ট্রেট কর। কাদের রান্না করার ডালটা কিন্তু সেই। মশাগুলোও কিন্তু সেই, এক একটা যেন ড্রোনের মতো একেবারে টার্গেট করে অ্যাটাক করে। এখন কমপ্লেন করা বাদ দিয়ে তুই এক কাজ করে ডালটা বেশি করে খা। ডাল হচ্ছে পিওর প্রোটিন, তোর এনার্জি লাগবে, এনার্জি নে। কেন? কাল থেকে মিশন শামা শুরু, অনেক হাঁটাহাঁটি করতে হবে। শামাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। খা। কি হলো? তুই বসে পড়ছিস কেন? আমার পা শেষ, এই দেখ পা কেমন লাল হয়ে গেছে। মামা দেখ, আমরা পুরো চিটাগাংয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চষে ফেলেছি, কোথাও সামা নেই, কোনো সামা নেই। আমি বলি কি মামা, চলো আজকে আমরা চিলেকোঠায় ফিরে যাই, গিয়ে একটু রেস্ট নেই। বাসা তো কাছেই, কালকে আবার দেখব। ঠিক আছে, আজকে নামে থাক, কিন্তু কালকে আবার খুঁজবো। হ্যাঁ বুঝবো। ওকে, হ্যাঁ চল। চল মামা, আমাকে নামা। তুই তো ঢং করতে পারিস না। ও ও আজকে যদি আইফোনটা পকেটে থাকতো আমি তোকে দেখাইতে পারতাম। আজকে মিনিমাম আমরা 90,000 স্টেপ হাঁটছি। আমার পা পুরো পেইন করতেছে। মামা এক কাজ করি, চল না মাসাজ পার্লারে যাই। আচ্ছা, তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তুই দেখতে পাচ্ছিস যে আমার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে, আর তুই আসিস তোর পার্লার নিয়ে। ভিকি, এটা কি স্বপ্ন নাকি আমি হিট স্ট্রোকে মরে গিয়ে বেহেশতে চলে আসছি? খোদা আমার মান্নাত পূরণ করেছেন। যাকে এতদিন খুঁজছিলাম সে কি আসমান থেকে টুক করে এসে ছাদের উপর এসে পড়লো? खुदा जब देता है छाप पर फाड़ के देता है। পাশের জনকে দেখছিস কি সুন্দর হাসে রে। তুই যদি আরেকবার আমার মেকআপ চুরি করিস আমি কিন্তু তোকে ছাদ থেকে ফেলে দিব। ওরে বাবা রে, বাঘিনী খেপেছে। ও শোন শ্যামা, মেকআপ না করলে আমার তো গ্ল্যামার থাকবে না, আর গ্ল্যামার না থাকলে কোনো বড়লোকের ছেলেরা তো আমাকে বিয়েই করবে না। আমি তো তোর মতোই মধ্যবিত্ত আদর্শ নিয়ে পড়ে থাকবো না, আমার চাই মার্সিডিস ওয়ালা জামাই। আপনারা কারা? এখানে কি করছেন? আসসালামু আলাইকুম। জি, আমি রিফাত, ওই সজীবের চাচাতো ভাই। মানে এই রুমটায় নতুন সাবলেট নিয়েছি। মানে আমরা দুজন ওই কাজের খুঁজে এসেছি। আমি ভিকি, রিফাতের কাজিন। আমি একজন অঘোষিত কোটিপতি, মানে হতে চলেছি আর কি।
কোটিপতি? আপনাকে দেখে তো মনে হচ্ছে ফুটপাতের মডেল। কণা, চুপ থাক। সজীব ভাই আপনাদের কথা বলেছিল। আপনি কি করেন? আমি আমি কিছু না, আপাতত বেকার, ওই টিউশনই খুঁজছি। ও, 10 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, না হলে বাবা রাগ করে। ভাড়া দিয়ে দিতে হবে মানে এই প্রত্যেক মাসের 10 তারিখে তো? জি। মানে 6,000 টাকা বোধ হয় না? ওটা কোনো ব্যাপার না, 10 তারিখ না, আমি 1 তারিখেও দিতে পারি, চাইলে 25 তারিখ। ফুটানি মারবেন না, 10 তারিখের মধ্যে দিলেই হবে। আর শোনেন, এই বাড়িতে যদি থাকতে চান তবে খুব সাবধান। এ বাড়িতে কোনো বড়লোকি চাল চলবে না। বড়লোকদের আমি দু চোখে দেখতে পারি না। আমি বড়লোকদেরকে একদম সহ্য করতে পারি না, বিশ্বাস করেন। আমার কাছে মনে হয় এরা তো একদম রক্ত চোষা, গরিবের রক্ত চুষে খায়। মানে আমি তো গরিবের সন্তান, আমার ওই দুবেলা ডাল ভাত পেলেই চলে। ডাল ভাত? উফ, শুনলেই কেমন জানি অ্যালার্জি হয়। তা আপনার নাম জানি কি বললেন? ভিখারি, রাইট? No, I'm Vicky. People call me Victor. ওকে, আই উইল কল ইউ ভিক্স। দ্যাটস ভেরি ফ্যান্সি। তা আপনার লক্ষ্য কি? আপনিও কি টিউশনি করবেন? আরে না, আমি তো একটা স্টার্ট আপ করছি। এখন ব্যবসায় লস যাচ্ছে, তাই ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট পরে আছি। তবে আমার স্বপ্ন কি জানেন? আমার স্বপ্ন হচ্ছে আমি একটা পুরো আইল্যান্ড কিনে ফেলবো। আচ্ছা, তাই স্টার্ট আপটা কি নিয়ে? স্টার্ট আপ? আমার স্টার্ট আপ হচ্ছে মশা মারার সফটওয়্যার। বর্তমানে প্রোটোটাইপ চলছে। ওরে আল্লাহ, কি ইউনিক আইডিয়া। শুনেন, আপনার যদি কোনো ফান্ডের দরকার হয় অবশ্যই আমার বাবাকে বলবেন। যদিও সে ব্যাংকের ক্লার্ক, কিন্তু মনের দিক দিয়ে সে আম্বানি। হয়েছে, থাক। আর শোনেন, জি। দোতলায় আমাদের বাসা। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেনা, আমার আব্বু আমাকে বললেই হবে। চল কণা। শুনুন, আপনার প্রোটোটাইপটা রেডি হলে আমাকেও একটা দিবেন, আমিও মশা মন। শিওর। আল্লাহ, মামা, এ তো সত্যি সেই শামা যাকে আমি খুঁজছি। এই জন্যই বলে, যারে খুঁজি 7 সমুদ্র 13 নদীর ওপারে, সে বসে আছে ছাদের এক কিনারে। কিন্তু আমি তো ফেসে গেলাম মামা। কণা চায় কোটিপতি আর শামা চায় ফকির। এখন তোকে হতে হবে ফকির, আর আমাকে সাজতে হবে বিল গেটস। ভিকি, শামার হৃদয়ে ঢোকার আগে ওর জীবন সম্পর্কে সলিড কিছু ইনফরমেশন দরকার। আর ইনফর্মার হিসেবে কাদেরের থেকে বেটার কাউকে আমরা আপাতত পাচ্ছি না, তাই ওকে আমাদের পটাতেই হবে। কিন্তু কাদের কি মুখ খুলবে? শোন, পৃথিবীতে এমন কাউকে পাবি না যারা প্রশংসা আর একটুখানি খাতিরে গলে না। তুই শুধু দেখ কি করি। এই যে ভাইজানেরা, আসছে। আরে কাদের ভাই, ধোয়াওলা গরম গরম ভাত, আমার হাতের স্পেশাল ডাল আর তরকারি, একটু কষ্ট করে খায় নেন। আরে বাহ, কাদের ভাই আপনি তো জাস্ট একটা জাদুকর। হ্যাঁ, উদারটা লাগতেই খাবার নিয়ে হাজির। হ্যাঁ কাদের ভাই, আমি না রীতিমতো আপনার মহানুভবতা দেখে মুগ্ধ। মানে সজীব ঠিকই বলছিল, আপনি হচ্ছেন এই রাজপ্রাসাদের আসল সেনাপতি। মানে আপনার যে রাজকীয় চলাফেরা আর রান্নার সেই ঘ্রাণ, মানে আমি একটু বাজি ধরে বলতে পারি যে বড় বড় হোটেলের শেফরাও আপনার কাছে কিচ্ছু না, নস্যি। ভাইজান, এইভাবে তো কখনো ভাবি নাই। হাই, আপনারা ঠিকই কইছেন, আমি একজন সেনাপতি। আমি যখন গেটে ডিউটি করি না, আমার পারমিশন ছাড়া একটা পশু পাখি ভিতরে প্রবেশ করতে পারে না, খালি মশা মাছি ছাড়া।
কি স্বাদ! কাদের ভাই, আপনার কবজিতে কিন্তু জাদু আছে। কাদের ভাই, একটা কথা বলেন তো, আপনার মতো এমন একজন জাদুকর থাকতে এই আপনাদের ওই যে ছামা আপা, উনি সবসময় এরকম ডিনামাইট হয়ে কেন থাকেন? হ্যাঁ, উনি কি বড় লোকদের একদমই সহ্য করতে পারেন না? আপনারা সাধারণ ঘরের পোলা তো টিউশনি করে চলে, আপনার ঘরে নিয়ে আবার কোনো সমস্যা নেই। তাই যে দামি গাড়ি আর ফুটানিওয়ারা বড় লোকরা যখন গেটের সামনে আসে তখন আপা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। কিন্তু কেন বলুন তো কাদের ভাই, মানে বড় লোকদের উপরে ওনার এত কেন রাগ? মানে বিশেষ কোনো কারণ? রাগ না ভাইজান, এটা হলো ঘৃণা। সমাপার একটা বড় ভাই আছিল, এক বড় লোকের পোলা, সাথে ব্যবসায় পার্টনার হয়েছিল। সেই লোক ওনার সমস্ত টাকা জালিয়াতি করে মারা দিছে। শুধু টাকাই না, ওনার জেলও খাটাইছিল। সেই কষ্ট আর অপমান সহ্য না করতে পারে উনি গলায় দড়ি শ্যামা পাশে থেকে কোনো বড় লোকরে দেখলে মনে হয় ওরাই তার ভাইয়ের খুনি। যাও গা ভাইজান, আমার গেটে ডিউটি আছে, আপনারা খাওয়া দাওয়া নেন, এগুলা সে পরে নিয়ে যাবেন। রিফাত, আমি তো ভেবেছিলাম এটা একটা মজার রোমান্টিক কমেডি, কিন্তু এই গল্প তো রক্ত দিয়ে লেখা। আমি তো জানতাম না যে ওর ঘৃণার মূলে এত গভীর একটা ক্ষত। ও যখন জানবে যে আমি ওই ক্লাসেরই একজন, ওকে আমাকে মাফ করতে পারবে নাকি ভাববে যে আমিও তো ওর সাথে আবার নতুন কোনো প্রতারণা করতে এসেছি। আর ওই গরিব সাধারণ সেজে থাকার নাটকটা আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেল।